স্বাগত তোমাদের সবাইকে বিজনেস টাইটানের পক্ষ থেকে লাইভে। তানভীর আহমেদ মল্লিক তোমাদের সাথে আছি অ্যাকাউন্টিং বিষয়ের সমাধান নিয়ে, এবং আমি বর্তমানে অধ্যয়ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্টে। তো আজকের অ্যাকাউন্টিং কোয়েশ্চেনে আমরা যদি প্রথম কোয়েশ্চেনটা দেখি, অর্থাৎ 25 নম্বর যে কোয়েশ্চেনটা, সেখানে বলা হয়েছে একটি যন্ত্রপাতির ক্রয় মূল্য 60,000 টাকা এবং এর ব্যবহারিক আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা হলে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অষ্টম বছরের অবচয় কত? প্রথমত হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটে কি পড়েছি যে সরলরৈখিক এবং ক্রমহ্রাসমান, বাট বর্ষ সংখ্যার সমষ্টি বিগত বছরে একবার এসেছিল, বাট এবছর যেহেতু আবার এসেছে, সো জিনিসটা মানে প্রত্যাশিত ছিল না। তাও জিনিসটা সহজ, আমরা আসলে সলভ করি। বর্ষ সংখ্যার সমষ্টির ক্ষেত্রে প্রথমত আমার বের করতে হবে বর্ষ সংখ্যার সমষ্টি কত। সো এটা সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2। এখানে n বলতে আমরা বুঝি হচ্ছে আয়ুষ্কাল। তো আমরা যদি এখানে আয়ুষ্কাল যেহেতু দেওয়া 10 বছর, তো সূত্র অনুযায়ী বসাই 10 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2। সরি, একশো 10 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 55 হচ্ছে আমার বর্ষ সংখ্যার সমষ্টি। এখন আমার অবচয় বের করার ক্ষেত্রে প্রথমত আমার অবচয়যোগ্য মূল্য বের করতে হবে। অবচয়যোগ্য মূল্য হচ্ছে আমার ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিব, অর্থাৎ 60,000 থেকে 5,000 বাদ দিলে আমার থাকবে হচ্ছে 55,000, রাইট? সো এই মূল্যটার উপরে মিললে আমার অবচয় ধরতে হবে, এবং আমার অবশ্যই খেয়াল করতে হবে কত নাম্বার বছরে আমার অবচয় ধরতে হবে হচ্ছে অষ্টম বছরে। অর্থাৎ যদি আমি অষ্টম বছরে অবচয় ধরি তাহলে আমার রিমেইনিং ইয়ার্স কত বা অবশিষ্ট বছর কত? এখানে 3 বছর। তাহলে সূত্র অনুযায়ী আমার হবে 55 ইন্টু নিচে যাবে হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি এবং উপরে যাবে হচ্ছে আমার 3। সো আমার এখানে অ্যান্সার হবে হচ্ছে 3,000 টাকা। নেক্সট কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি মুদ্রাস্ফীতিকালে মোট মজুদ ব্যবস্থাপনা বা মজুদ মূল্যায়ন সর্বনিম্ন আয়কর সৃষ্টি করবে কোনটা? অর্থাৎ আমরা যে লিফো ফিফো অর্থাৎ যাই বা পড়েছি, সেখানে সর্বনিম্ন আয়কর কখন আসবে? যখন মুদ্রাস্ফীতি সিচুয়েশন থাকবে। সর্বনিম্ন আয়কর কখন আসবে? যখন হচ্ছে আমার নিট মুনাফা কম আসবে, কারণ আমার হচ্ছে নিট মুনাফার উপরেই বেসিক্যালি আয়করটা দিতে হয়। তো আমরা এটা সবসময় পড়ে এসেছি, ইন্টারমিডিয়েট লাইন ছিল যে মুদ্রাস্ফীতির সময় সবচেয়ে ভালো কোনটা হবে? আমার লিফো, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট, শেষের পণ্য আগে যাওয়া। কেন? নর্মাল যদি আমরা চিন্তা করি মুদ্রাস্ফীতি মানে আমরা কি বুঝি? যে পণ্যের মূল্য বাড়তে থাকবে। সো ধরি আমি প্রথম যে পণ্যটা কিনছি সেটা ছিল 10 টাকা, এর পরবর্তীটা ছিল 11 টাকা, এর পরবর্তীটা ছিল হচ্ছে আমার 12 টাকা। সো আমরা হচ্ছে লিফো পদ্ধতিতে কি করি? যেগুলো হচ্ছে আমি সবার শেষে কিনেছি সেটা হচ্ছে আমি সবার আগে বিক্রি করে দিই। সো ধরো যে আমি এটা সবার আগে বিক্রি করব এবং এটা সবার আগে বিক্রি করব, তাহলে আমার অবশিষ্ট থাকবে কোনটা? এই 10 টাকা এককের যে সমাপনী মজুদ ছিল। সো আলটিমেটলি আমার সমাপনী মজুদের দামটা কম দেখানো হচ্ছে, এবং সমাপনী মজুদ কম হলে আমার বিক্রিত পণ্যের ব্যয় বেশি হবে, মোট মুনাফা কম হবে, নিট মুনাফা কম হবে, এবং আলটিমেটলি কি আমার করও কম দেওয়া লাগবে। 27 নম্বর কোশ্চেনে কি দেখতে পাচ্ছি? ব্যাংক সমন্বয় বিবরণীর পথে জমা আমানতগুলি হলো। খুবই সহজ একটি কোশ্চেন, এটা প্রিভিয়াস এর অনেকবার এসেছে, বাট এখানে আমরা পথে জমা আমানত, অনেকের ওয়ার্ডটা পরিচিত নাও হতে পারে। এটা হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট। ডিপোজিট ইন ট্রানজিট। সো ডিপোজিট ট্রানজিট আমরা কি করি? ব্যাংকের ব্যালেন্সের সাথে আমরা যোগ করি। তাহলে কি হবে? ব্যাংকের হিসাবের সাথে যোগ হবে। পরবর্তী কোশ্চেন হচ্ছে রূপান্তর খরচের সমষ্টি কুণ্ড। রূপান্তর খরচ বলতে আমরা কি বুঝি? যত প্রকার প্রত্যক্ষ এবং পরোক্ষ খরচের সমষ্টি, বাট এখানে হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল বাদে বাকি যে 2 রকমের প্রত্যক্ষ খরচ আছে, অর্থাৎ হচ্ছে আমার প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ এবং কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় বলতে বোঝাচ্ছে যত প্রকার পরোক্ষ খরচ আছে। তো সেই ক্ষেত্রে এখানে উত্তর হবে কি? প্রত্যক্ষ মজুরি এবং কারখানা উপরিব্যয়গুলো। এখানে যেহেতু প্রত্যক্ষ কাঁচামাল রয়েছে, সো এখানে অ্যান্সার আমি এটা নিতে পারছি না, এবং বাকিগুলা
এখানে তো পরোক্ষ মজুরি দেওয়া, কারণ এখানে মোর স্পেসিফিকলি হচ্ছে কারখানা উপরিব্যয় মেনলি হচ্ছে পরোক্ষ মজুরি, এবং কারখানা উপরিব্যয়ের আন্ডারে সব রকম পরোক্ষ খরচই আসে, তাই হচ্ছে এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এরপরের কোয়েশ্চেন একটা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন, বলছে আরডি ফুড কোম্পানি বিক্রিত পণ্যের ব্যয় 5,50,000 টাকা, প্রারম্ভিক মজুদ 2 লক্ষ টাকা, সমাপনী মজুদ 2.5 লক্ষ টাকা হলে ক্রয়কৃত পণ্যের মূল্য কত? সো আমরা হচ্ছে এই চ্যাপ্টারের ক্ষেত্রে, অর্থাৎ হচ্ছে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল অ্যাডমিশনে, এবং এখান থেকে বরাবরের মতো এবারও একটা কোয়েশ্চেন এসেছে। সো এখানে একটা ফর্মুলা রয়েছে বা গোল্ডেন রুলস রয়েছে। গোল্ডেন রুলসটা হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুদ যোগ পণ্য ক্রয় ইকুয়াল বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় ইকুয়াল সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। তো এখানে হচ্ছে এই ওয়ার্ডটাকে অনেক জায়গায় অনেক বইতে লেখা কৃত পণ্যের ব্যয়, সেটাও রাইট, সমস্যা নেই, কৃত পণ্যের ব্যয় বলা যায় এটাকে। সো এখান থেকে হচ্ছে মেনলি দুটা সূত্র বের হয় আমার, অর্থাৎ আমি যদি প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয় যোগ করি তাহলে কি পাবো? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এবং বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু সেম জিনিস না। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মানে হচ্ছে আমি যে পণ্যটা বিক্রি করব তার এখন মূল্য কত, সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, অথবা আমার টোটাল বিক্রি করার মতো কত টাকার পণ্য রয়েছে, এটা ইকুয়াল কি সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্যের ব্যয়। সো এই সূত্র যদি আমরা আরেকটু ভালোভাবে দেখি তাহলে আমরা দেখতে পাবো, আমরা যদি এই অংশটা বাদ দিয়ে দিই তো আমরা কি লিখতে পারি? প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয় ইকুয়াল সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্যের ব্যয়। তো এখানে কোশ্চেন আমার কোন কোন অ্যামাউন্ট দেওয়া আছে? প্রথমত চেয়েছে আমার ক্রয়কৃত পণ্যের মূল্য, অর্থাৎ হচ্ছে আমার এই আইটেমটা কোশ্চেনে চেয়েছে, এই আইটেমটা আমার বের করতে হবে। সো এখানে কোশ্চেনে কোন কোন ইনফরমেশন দেওয়া আছে? আমার বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া, প্রারম্ভিক মজুদ দেওয়া এবং সমাপনী মজুদ দেওয়া। সো আমরা যদি জাস্ট সিম্পলি ফর্মুলাতে নাম্বারগুলো বসিয়ে দিই তাহলে কি আমরা আনসারটা পেয়ে যাব। সো ফর্মুলাতে বসালে কি হয়, আমার এখানে দেওয়া আছে আমার সমাপনী মজুদ বিক্রিত পণ্যের ব্যয়। সো আমি এখানে 5,50,000 এবং সমাপনী মজুদ 2,50,000 যোগ করব, তাহলে কত পাবো আমি? 8 লাখ। এবং এখান থেকে বাদ দেওয়া লাগবে হচ্ছে আমার প্রারম্ভিক মজুদ, অর্থাৎ 2 লাখ। সো 2 লাখ যদি আমি বাদ দিই তাহলে আমি আমার আনসার পেয়ে যাব, উইচ ইজ 6 লাখ। সো আমার আনসার কত এখানে? 6 লাখ। পরবর্তী কোশ্চেন, একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল। কোশ্চেনটা একটু ভালো মতো খেয়াল রাখতে হবে, এবং এই কোশ্চেন তারাই ভালো পেরেছে যারা হচ্ছে আর্থিক বিবরণী সম্পর্কে ভালো ধারণা রাখে। একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ হয়েছিল কিন্তু এখন কি হয়েছে? খরচ হিসাবে লিপিবদ্ধ হয়েছে, তাহলে নিট মুনাফায় কি প্রভাব ফেলবে? সো একটা একটা খরচ যখন সম্পদ হিসেবে লিপিবদ্ধ হয় তখন হচ্ছে আমার খরচ কমে যায়। লাইক কিভাবে কমে যায়? মানে ওই বছরে খরচ কমে যায় যে বছর জিনিসটা ক্রয় করা হয়, কারণ হচ্ছে আমি কিন্তু এটাকে অবচয় হিসেবে দেখাবো। অর্থাৎ ধরো আমি 1 লাখ টাকা দিয়ে একটা সম্পত্তি কিনলাম বা একটা খরচ করলাম, ধরো এটা আয়ুষ্কাল ছিল 5 বছর, তাহলে আমি প্রত্যেক 5 বছর 20,000 করে দেখাইতাম, রাইট? এই ছিল আমার নর্মাল সেন্স। বাট আমি কি করেছি, 1 লাখ টাকাটা প্রথম বছরই দেখিয়ে দিয়েছি, অর্থাৎ সেক্ষেত্রে আমি কোনো অবচয় ধরবো না। প্রথম বছর কি করছি, আমি 1 লাখ টাকাটা পুরোটা খরচ হিসেবে দেখাই দিই, সেক্ষেত্রে আমার কি হবে? আমার নিট মুনাফা কিন্তু কমে যাবে, কারণ আগে যেখানে মাইনাস দিতাম 20,000, এখানে মাইনাস দেওয়া লাগছে কত? 1 লাখ। সো আমার নিট মুনাফা কি হবে? আলটিমেটলি হ্রাস পাবে। এরপর একটা খুব ইজি কোয়েশ্চেন, যে সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাব বন্ধ করা হয়? তা আমরা কি জানি, সমাপনী জাবেদার মাধ্যমে নামিক হিসাবগুলো বন্ধ করা হয়। নামিক হিসাবগুলো কি কি? আয়, ব্যয় আর হচ্ছে উত্তোলন। সো এখানে আছে কি? আয় হিসাব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? বিপরীত সম্পদ হিসাবে বিপরীত সম্পদ কোন ধরনের জের প্রকাশ করে? সো কোনো কিছুর বিপরীত মানে হচ্ছে, ধরো একটা দায়ের নর্মাল ব্যালেন্স কি? ক্রেডিট। সো এটা বিপরীত কি হবে? ডেবিট। সো সম্পদের নর্মাল ব্যালেন্স কি? ডেবিট। তাহলে বিপরীত ব্যালেন্স কি হবে? অবশ্যই ক্রেডিট হবে।
বিপরীত সম্পদের একটা উদাহরণ কি হতে পারে, লাইক ধরো পুঞ্জীভূত অপচয়, এটা একটা কি বিপরীত সম্পদ। এরপরে বলছে তাসনু ট্রেডার্স ভুলক্রমে ৮০,০০০ টাকার অনুপার্জিত সেবা আয় অর্জনের সমন্বয় সাধন করেনি। সে কি করেনি? সমন্বয় সাধন করেনি। তাহলে আর্থিক ফলাফলে কি হবে? সো এটা সমন্বয় থেকে একটা কোয়েশ্চেন ছিল, এবং এই কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে তোমার আগে সবার জানতে হবে যে সেবা আয় যখন সমন্বয়, অনুপার্জিত সেবা আয় যখন আমি সমন্বয় সাধন করব তখন আসলে এটার এফেক্ট কি হবে? সো তখন এফেক্ট কি হবে? তখন হচ্ছে আমার দায় কমে যাবে, অর্থাৎ লাইবিলিটিস কি হবে? কমে যাবে। আর আয় কি হবে? আয় কি হবে? আমার বেড়ে যাবে। বাট যেহেতু আমি সমন্বয় সাধন করিনি, তাহলে আমার আয়ও কম দেখানো হয়েছে, দায় কি হয়েছে? বেশি দেখানো হয়েছে। সো এখানে আয় যেহেতু বেশি, সো এটা বাদ, দায় কম, এটা অ্যান্সার। আর এখানে তো দায় তো বেশি হবে না, কারণ দায় তো আমি সরি এটা ভুল হয়েছে, এটা অ্যান্সার সি হবে, কারণ দায় তো এখানে বেশি দেখানো হবে। নর্মালি সমন্বয় সাধন করলে এটা হতো, বা যেহেতু আমরা সমন্বয় সাধন করিনি তাহলে এটার উল্টাটা হবে, অর্থাৎ আমি দায় বেশি দেখাবো আর ইনকাম কি দেখাবো? কম দেখাবো। এর জন্য আনসার কি হবে? সি হবে, বি হবে না। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আরেকটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন, এবং এটা অনুপাত থেকে এসেছে, এবং এই অধ্যায় থেকে প্রত্যেক বছরই একটা করে কোশ্চেন থাকে। সো খুব ইজি কোশ্চেন। আমরা দেখি এখানে দুজন অংশীদারের হচ্ছে তাদের বর্তমান মুনাফা বন্টন অনুপাত কত? 5:2, এবং তারা নতুন অংশীদার একজন কিনেছে কত? 1/4 অংশ তাকে দিবে। মুনাফা বন্টনের চুক্তিতে নেওয়া হয়েছে, এবং নতুন তাদের মধ্যে মুনাফা বন্টনের অনুপাত কত? সো এগুলো শর্টকাট ভাবেই করা যায়। কিভাবে করা যায় আমরা দেখবো। স্নেহাকে তারা 1/4 শেয়ার বা অংশ ব্যবসায় দিয়েছে, তো রিমেইনিং অংশ কত থাকে ব্যবসায়? 3/4, রাইট? সো 1/4 অলরেডি দিয়ে দিয়েছে, 3/4 রিমেইনিং থাকে, যেটা হচ্ছে মেহরিন এবং মেনহাজের মধ্যে কি হবে? সমান ভাগে না, তাদের অনুপাতের উপর বেস করে ভাগ হবে। সো এই ম্যাথগুলো কিভাবে করবো আমরা? তাদের যে বর্তমান এক্সিস্টিং অনুপাত, অর্থাৎ 5:2, ধরো প্রথমে আমরা মাহরিনেরটা নিয়ে করলাম, এই 5-এর সাথে 3 মাল্টিপ্লাই হবে, তাহলে কত থাকে এখানে? 15। এরপরে আমরা মেন হাজারটা নিলাম, সেটা হচ্ছে কি 2। সো 2-র সাথে মাল্টিপ্লাই হবে কি? সেম 3, কারণ যেহেতু তারা এই অংশটা পায়। তাহলে কত হবে? এটা 6। এরপরে হচ্ছে এখানে দেখো 1500 মোটামুটি অ্যান্সার কাছাকাছি এসে পড়ছে আমাদের। সো এটা এবং এটা আগেই বাদ, বাট এখানে 1500 দুটার মধ্যে আছে, রাইট? সো পরে কি হবে আমরা দেখি। সো দুজনেরটা আমরা বের করলাম, অর্থাৎ হচ্ছে মাহরিন এবং মেন হাজারটা আমরা অলরেডি বের করে ফেললাম। তাহলে বাকি থাকে হচ্ছে স্নেহারটা কিভাবে বের করবো আমরা? খুবই সিম্পল। মাহরিন এবং মেন হাজার যে আগের অনুপাত, অর্থাৎ 5:2, এটা জাস্ট আমরা যোগ করে দিব, অর্থাৎ 5 + 2 = 7। সেখানে কি হবে? 7 আসবে। তাহলে অ্যান্সার কত এখানে? ডি। কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? এটা গত বছর একটা কোয়েশ্চেন ছিল। সো এটার আনসার হবে হচ্ছে অগ্রিম প্রদত্ত খরচ। প্রাথমিক খরচও তখন আনসারে ছিল, বাট ওটা অ্যান্সার হিসেবে তখন নেওয়া হয়নি। আধুনিক হিসাব বিজ্ঞানে এটাকেই মেনলি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ হিসেবে ধরা হয়। লাস্ট কোয়েশ্চেন, নিট মুনাফা ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে 30,000 এবং 6,000 টাকা। তাহলে বলছে ক্রয় মূল্যের উপর মুনাফা কত? সো এটা খুব ইজি কোয়েশ্চেন। প্রথমে বের করতে হবে আমার এখানে ক্রয় মূল্য কত। সো এখানে সূত্র কি? বিক্রয় মূল্য বা বিক্রয় ইকুয়াল হচ্ছে ক্রয় প্লাস হচ্ছে মুনাফা, রাইট? সো আমার এখানে বিক্রয় দেওয়া আছে 30,000, ক্রয় আমি জানি না, বের করব, এবং মুনাফা দেওয়া আছে হচ্ছে 6,000। তো 6,000 যদি এদিকে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে আমার ক্রয় কত আসে? 24,000। এখন কোয়েশ্চেনের ওয়ার্ডিং এর সাথে আমরা ম্যাথ করব। বলেছে ক্রয় মূল্যের উপরে মুনাফার হার, তাহলে নিচে থাকবে হচ্ছে আমার ক্রয় মূল্য, উপরে থাকবে হচ্ছে আমার মুনাফা। যেহেতু হার বলেছে তাহলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, আদারওয়াইজ আমি পার্সেন্টেজে অ্যান্সারটা পাবো না। সো 0 কাটা, এখানে 4 6 24 কাটলে হয় 25, তাহলে আনসার কত আমার? 25%।